সড়কে শৃঙ্খলা ফেরাতে বিভিন্ন সময়ে অনেক প্রকল্প নেওয়া হলেও সফলতার মুখ দেখেনি বেশিরভাগই। সিগন্যাল বাতি, স্পিড গান, বিপরীত দিকে যানবাহন বিকল করা সহ অনেক প্রকল্পই এখন অকেজো। পরিবহন খাত বিশেষজ্ঞদের দাবি, যথাযথ পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তি দায়িত্বে না থাকা, রাজনৈতিক সদিচ্ছার অভাব এবং আইনের কঠোর প্রয়োগ না ঘটায় এ খাতে শৃঙ্খলা ফিরছে না। নিয়ামুল আজিজ সাদিকের রিপোর্ট। রাজধানী ঢাকার ব্যস্ততম সড়ক কাঁটাবন চৌরাস্তা। সড়কের দুপাশে থাকা স্বয়ংক্রিয় সিগন্যাল বাতি অকেজো, জরাজীর্ণ। এসব মেরামতের উদ্যোগ না নিয়ে এই সরকারের আমলেও আবারও পুরনো পথে ঢাকার ২২টি পয়েন্টে সিগন্যাল লাইট বসায় পুলিশের ট্রাফিক বিভাগ। একই সড়কে চলছে কম গতির সাইকেল, রিকশা এবং বেশি গতির গাড়ি, বাস, ট্রাক, মোটরসাইকেল। রাস্তায় হাতের ইশারায় পরিবহন নিয়ন্ত্রণের চেষ্টায় গলদঘর্ম ট্রাফিক পুলিশ। লালবাতি চলতেছে, ট্রাফিক সিগন্যাল দিতেছে, আপনি চলে যান। অনেকে মানে না, আবার অনেক আছে মানে না, সব ভেঙে গেছে সব জায়গায়। ওই লাইটে কোনো কাজ হয় না। আমাদের এরিয়ার মধ্যে, আমাদের রমনা এলাকার মধ্যে লাইট বেশিরভাগই নষ্ট। লাইটের মাধ্যমে আমরা চালাই না আর কি, হাতের মাধ্যমে চালাই। কাকরাইলে বিপরীত দিক থেকে আসা যানবাহন ঠেকানোর যন্ত্র বসানো হলো, কিন্তু বাস্তবে এই যন্ত্র কাজ করছে না। এর আগে গোয়েন্দা পুলিশের কার্যালয়ের সামনেও বসানো হয়েছিল এমন যন্ত্র, যেটি পরে আর কাজ করেনি। শৃঙ্খলা ফেরাতে কর্তৃপক্ষের জ্ঞানের স্বল্পতা এবং স্বল্পমেয়াদী সিদ্ধান্তকে দুষলেন দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউটের সাবেক পরিচালক। পুলিশ তো এখন থামিয়ে কাগজপত্র দেখে, এটা প্রাগৈতিহাসিক চিন্তা। তাহলে আমি ডিজিটালাইজেশন কেন করলাম? কেনর উত্তরটা বিআরটিএকে দিতে হবে। জনগণের কাছ থেকে পয়সা নিয়ে ডিজিটাল করেছেন, কিন্তু না আছে পেশাদারিত্ব, না আছে কোনো জবাবদিহিতা। প্রজেক্ট করেছি, ডিজিটাল লাইসেন্স প্লেট দিয়েছি, সেবা দিতে পারি না। এই যে পারি না, এই অক্ষমতার জায়গাটার মধ্যেও আমরা লোকবল নেইনি। এইভাবে চলতে পারে না। নিরাপদ সড়ক চাই আন্দোলনের এই সংগঠকও মনে করেন, রাজনৈতিক সদিচ্ছা আর আইনের কঠোর প্রয়োগ হয় না কখনোই। 2018 সালের আইন করার পরে আইনটাই করেছেন, আইনের প্রয়োগের যে কিছু ছিল সেটা নাই। এটার জন্য যুদ্ধ করতে 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 22 সালে এসে বিধিমালা জারি করা হয়। এখন আইন এবং বিধিমালা দুইটা হয়েছে, কিন্তু তাহলে আইনের সঠিক প্রয়োগটা কেন হচ্ছে না? শুধু নেতৃত্বের হাত বদল হয়েছে, কিন্তু পলিটিক্যাল শেল্টারের কোনো ব্যত্যয় ঘটেনি। মিরপুর 1-এ ফাঁকা রাস্তায়ও যানবাহনের বেপরোয়া প্রতিযোগিতা দেখা যায় হরহামেশা। সার্জন স্যার থামাইলো, আনে ওই ওনার লোক উঠাইছে, তো এই কারণে স্যার থামাইলাম আর কি। দাঁড়াইলো, আমি উঠলাম, আমি যাওয়ার জন্য উঠছি টেকনিক্যালে। দীর্ঘদিনের বিশৃঙ্খলা এই সরকারের আমলেও রয়ে গেছে একই রকম, এমন অভিযোগ অনেকের। নিয়ামুল আজিজ সাদিক, এনটিভি নিউজ, ঢাকা। জুলাই গণঅভ্যুত্থানের অংশীজন ছাত্র শ্রমিক জনতার সম্মানে ঢাকা জেলা বিএনপি আজ আশুলিয়ায় সমাবেশের আয়োজন করেছে। শ্রীপুর দারুল ইহসান মাদ্রাসা মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সমাবেশে জুলাই শহীদ পরিবারের সদস্যরাও অংশ নেবেন। তাদেরকে ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হবে। সমাবেশকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ এবং উদ্দীপনা বিরাজ করছে। সমাবেশ সফল করতে প্রস্তুতি সম্পন্ন করেছে ঢাকা জেলা বিএনপি। জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে আজ নরসিংদীর পথসভা ও সমাবেশে অংশ নেবেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। বিকেলে নরসিংদী পৌরসভার সামনে সমাবেশ হবার কথা রয়েছে। এর আগে দুপুরে নরসিংদী ক্লাবে জেলার বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ পরিবারের সদস্যদের সাথে মত বিনিময় করবেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ অন্যান্য নেতারা। মঙ্গলবার রাতে গাজীপুরে পথসভা শেষ করে নরসিংদীতে যান এনসিপি নেতারা। নরসিংদীর সমাবেশ সফল করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছেন জেলার এনসিপি নেতারা। তারা আশা করছেন সমাবেশে বিপুল সংখ্যক মানুষ উপস্থিত থাকবেন। এর আগে অনুষ্ঠিত হবে পদযাত্রা। খেলার খবর। ৩৭ বছর পর সাঁতার কেটে ইংলিশ চ্যানেল পাড়ি দিলেন দুই বাংলাদেশি সাঁতারু নাজমুল হক ও মাহফিজুর রহমান সাগর। ১৯৫৮ সালে প্রথম বাঙালি হিসেবে এই কীর্তি গড়েছিলেন ব্রজেন দাস। সোমবার ইংল্যান্ডের স্থানীয় সময় রাত ২:৩০টার দিকে সাঁতারু শুরু করার
পর 34 কিলোমিটার শেষ করতে তাদের সময় লেগেছে 12 ঘন্টা 10 মিনিট। ইংলিশ চ্যানেল যুক্তরাজ্যের দক্ষিণ অংশকে ফ্রান্সের উত্তর অংশ থেকে আলাদা করেছে। সেখানে সাঁতার কাটা ঐতিহাসিকভাবেই মর্যাদাকর। নাজমুল বাংলাদেশের সাঁতার দুনিয়া অপরিচিত মুখ হলেও আরেক সাঁতারু মাহফিজুর 2012 সালে লন্ডন অলিম্পিকে বাংলাদেশের পতাকা বহন করেছেন। জাতীয় চ্যাম্পিয়নশিপে জিতেছেন 50টির মতো স্বর্ণ। স্বাধীনতার পর বাংলাদেশের প্রথম সাঁতারু হিসেবে ইংলিশ চ্যানেল পেরুন মুশারফ হোসেন। সর্বশেষ 1988 সালে ইংলিশ চ্যানেল অতিক্রম করেন মুন্সিগঞ্জের এই সাঁতারু। আগস্টে ক্রিকেটারদের আচরণবিধি নিয়ে কর্মশালা আয়োজন করতে চায় বিসিবি। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজকে এই তথ্য দিয়েছেন বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু। সম্প্রতি তাসকিনের বিরুদ্ধে একটি স্পর্শকাতর অভিযোগ ওঠার পর ক্রিকেটারদের আচরণবিধি নিয়ে একটি সংক্ষিপ্ত কর্মশালা আয়োজন করতে চায় বিসিবি। তবে তাসকিনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হলেও বিসিবি এখনই কোনো ব্যবস্থা নেবে না বলে জানিয়েছেন ইফতেখার। তার মতে বিষয়টি পুলিশের তদন্তাধীন, এখনও তাসকিন দোষী প্রমাণিত হননি। এটা তাই এখনও ক্রিকেট বোর্ডের আওতাধীন কোনো বিষয় নয়। এদিকে তাসকিন দাবি করেছেন তার বিরুদ্ধে আনা অভিযোগ সত্য নয়। বিচারক হিসেবে দুর্নীতি ও বিদ্বেষমূলক বেআইনি রায় প্রদান ও জাল রায় তৈরির অভিযোগে শাহবাগ থানায় দায়ের করা মামলায় সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সকালে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সানাউল্লাহ এই মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর পর রিমান্ডের আদেশ দেন। গত বছরের 19 আগস্ট শাহবাগ থানায় মামলাটি দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ মুজাহিদুল ইসলাম। মামলার আবেদনে মুজাহিদুল ইসলাম সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায়ে জালিয়াতির অভিযোগ এনেছিলেন। মামলার এজাহারে বলা হয়েছে, বিচারপতি খায়রুল হক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথায় প্রভাবিত হয়ে এবং তার অবসর পরবর্তী ভালো পদায়নের লোভে 2011 সালের 10 মে সংক্ষিপ্ত আদেশটি পরিবর্তন করেন। 2012 সালের 16 সেপ্টেম্বর উক্ত আপিল মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেন তিনি। জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলায় অভিযোগ গঠনের উপর রাষ্ট্রনিযুক্ত আসামিপক্ষের আইনজীবীরা শুনানি করছেন। এর আগে সকালে এই মামলায় গ্রেফতারকৃত আসামি রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরীফুল ইসলাম, পুলিশের এএসআই আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র রায় ও ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরীকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। 3 আসামির পক্ষে গতকাল তাদের আইনজীবীরা বক্তব্য রাখেন। মামলায় মোট আসামি 30 জনকে 24 জনকে পলাতক ঘোষণা করে বিচার কাজ শুরু করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড পাওয়া ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার মোবারক হোসেনকে খালাস দিয়েছে আপিল বিভাগ। আজ প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ রায় দেন। মৃত্যুদণ্ডাদেশের রায়ের বিরুদ্ধে 11 বছর আগে 2014 সালের 18 ডিসেম্বর সুপ্রিম কোর্টে আপিল করেছিলেন মোবারক হোসেন। সেই বছরে 24 নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মোবারককে মৃত্যুদণ্ড দেয়। তার বিরুদ্ধে আনা 5টি অভিযোগের মধ্যে 2টি প্রমাণিত হওয়ায় 1 নম্বর অভিযোগে মৃত্যুদণ্ড এবং 3 নম্বর অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেওয়া হয়। মুক্তিযুদ্ধের সময় মোবারক হোসেন জামায়াতের রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন। পরবর্তী সময়ে মোবারক আওয়ামী লীগের রাজনীতিতে যোগ দেন। চট্টগ্রাম বন্দরে সব ধরনের মাশুলের হার বৃদ্ধির কারণে দুশ্চিন্তায় পড়েছেন দেশের আমদানি রফতানিকারকরা। ব্যবসায়ীরা বলছেন, মাশুল বৃদ্ধির কারণে ব্যবসায়িক ব্যয় বেড়ে যাবে এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায় পিছিয়ে পড়ার আশঙ্কা তৈরি হচ্ছে। নৌ পরিবহন উপদেষ্টা জানান, চট্টগ্রাম বন্দরে মাশুল বৃদ্ধি করা হলেও তা প্রতিবেশী অনেক দেশের বন্দরের তুলনায় অনেক কম। চট্টগ্রাম থেকে আরিজ আহমেদের পাঠানো রিপোর্ট। চট্টগ্রাম বন্দর দেশের অন্যতম লাভজনক সেবা প্রতিষ্ঠান হলেও দীর্ঘদিন পর সব ধরনের পণ্য ও সেবার বিপরীতে মাশুল বা শুল্ক বৃদ্ধির ঘোষণা দিয়েছে সরকার। চট্টগ্রাম বন্দরে জাহাজ ও পণ্য পরিবহনে সেবা বাবদ গত অর্থ বছরে শুল্ক আদায় হয়েছে ৩,৯১২ কোটি টাকা। নতুন মাশুল আদায় কার্যকর হলে বন্দরের আয় বাড়বে 40% বেশি। নৌ উপদেষ্টা বন্দর কার্যক্রম পরিদর্শনের পর সাংবাদিকদের জানান, 1986 সালের পর চট্টগ্রাম বন্দরের মাশুল বাড়ানো হচ্ছে, যা বিশ্বের অন্য বন্দরের চেয়েও কম বলে জানান তিনি।
ট্যারিফ রেট শোনেন, এটা নিয়ে আমরা কিন্তু আলোচনা করে বাড়িয়েছি, এককভাবে মন্ত্রণালয় বাড়েনি, আন্তঃমন্ত্রণালয়ে কথা হয়েছে এবং স্টেক হোল্ডারদের সাথে কথা হয়েছে। বিশ্বের বিভিন্ন মেইন পোর্টের ট্যারিফ দেখার পরে দেখা গেছে এখনও এটা ট্যারিফ অনেক কম, এমনকি মংলা থেকেও কম। নৌ উপদেষ্টার এমন সিদ্ধান্তের পর থেকে ব্যবসায়ীদের মধ্যে অসন্তোষ বেড়েছে। ব্যবসায়ীরা জানান, নতুন ব্যবস্থা কার্যকর হলে কন্টেইনার বা পণ্য খালাস, সংরক্ষণ, পণ্য ওঠানো নামানো সহ প্রতিটি ধাপে গুনতে হবে বাড়তি টাকা। তারা বলেন, বন্দরের মাসুল দীর্ঘদিন না বাড়লেও ডলারের দাম বাড়ার কারণে 3 দশক ধরে ব্যবসায়ীদের বেশি অর্থ ব্যয় করতে হচ্ছে। বন্দরের সেবা বাবদ সকল শুল্ক ডলারে পরিশোধ করতে হয়। বাংলাদেশের আমদানি রপ্তানির সফলতার জন্য সুন্দরভাবে বিজনেস করার স্বার্থে এই বৃদ্ধিটা কখনই আমি মনে করি না সঠিক হচ্ছে। একান্ত যদি করতেই হয় তবে আমার মনে হয় যে কোনো অবস্থাতেই সেটা 10%-এর উপরে হওয়া উচিত নয়। চট্টগ্রাম বন্দর ও বেসরকারি কন্টেইনার ডিপোতে 2 দফায় বাড়তি মাসুল গোনার পর রপ্তানি পণ্য যুক্তরাষ্ট্রমুখী হলে একই পণ্যের উপর ট্রাম্পের বাড়তি শুল্কের চাপ রয়েছে বলে জানান ব্যবসায়ীরা। ব্যবসা বাড়ার কারণে তাদের তো অবডকে তো চার্জ কমার কথা, ওরা ব্যবসাও বাড়লো, চার্জও বাড়াবে, এটা আসলে একেবারে পুরোপুরি একটা মগরমূল্যের মতো অবস্থা। সারা দেশের সমুদ্রপথে কন্টেইনার পরিবহনের 95% চট্টগ্রাম বন্দর দিয়ে সরবরাহ হয়। চট্টগ্রাম বন্দরের পাশাপাশি 19টি কন্টেইনার ডিপোতে আগামী 1 আগস্ট থেকে মাসুল বাড়ানোর ঘোষণা দেয় বেসরকারি কন্টেইনার ডিপো অ্যাসোসিয়েশন। এনটিভি নিউজ ডেস্ক। গুলশানের এক সাবেক এমপির বাসায় চাঁদাবাজির ঘটনায় রিমান্ডে থাকা রিয়াদের নাখালপাড়ার বাসা থেকে 2.25 কোটি টাকার চেক জব্দ করেছে পুলিশ। তার অ্যাকাউন্টে অস্বাভাবিক লেনদেনের তথ্যও পাওয়া গেছে। তদন্ত কর্মকর্তারা জানান, আরও বেশ কয়েকজন ব্যবসায়ীর কাছে সমন্বয়ক পরিচয়ে টাকা দিয়েছে বলেও প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে রিয়াদ। আর কারা চাঁদার টাকার ভাগ পান এবং কাদের প্রশ্রয়ে অপরাধ করছে তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানিয়েছেন ডিএমপির মুখপাত্র তালিবুর রহমান। আপেল শাহরিয়ারের রিপোর্ট। সমন্বয়ক পরিচয়ে গুলশান 2-এর 83 নম্বর রোডে আওয়ামী লীগের সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় গিয়ে 50 লাখ টাকা চাঁদা দাবি করে রিয়াদ ও তার সহযোগীরা। মব সৃষ্টির ভয় দেখিয়ে প্রথম দফায় 10 লাখ টাকাও নেয়। সিসি ক্যামেরার ফুটেজে সাবেক এমপির স্বামী সিদ্দিক আবু জাফরকে একটি ব্যাগে করে তাদের টাকা দিতে দেখা যায়। পরবর্তীতে বাকি টাকা নেয়ার জন্য বাসায় গেলে পুলিশ 5 জনকে গ্রেপ্তার করে। চাঁদাবাজির মামলায় 7 দিনের রিমান্ডে থাকা আসামিরা চাঞ্চল্যকর তথ্য দিচ্ছে। এরই মধ্যে রিয়াদের বাসা থেকে 2.25 কোটি টাকার চেক জব্দ করা হয়। রাজধানীর গুলশানে সাবেক সংসদ সদস্যের বাসায় গিয়ে 50 লাখ টাকা চাঁদা দাবি মামলার একটা ঘটনায় 5 জন রিমান্ডে রয়েছে। তাদের একজনের বাসা থেকে 2.25 লাখ টাকার একটা চেক উদ্ধার করা হয়েছে এবং এই ঘটনার প্রেক্ষিতে পৃথক একটি মামলা কলাবাগান থানায় প্রক্রিয়াধীন রয়েছে। আমরা বিষয়গুলো খতিয়ে দেখছি, কি কারণে তারা চাঁদা দিয়েছিল বা এক্ষেত্রে তাদের কোনো দুর্বলতা আছে কিনা সে বিষয়গুলো আমরা খতিয়ে দেখছি। অপরাধীদের বিরুদ্ধে 5 আগস্টের পর টার্গেট করে কতিপয় রাজনীতিবিদ ও ব্যবসায়ীকে মব সৃষ্টির ভয় দেখিয়ে চাঁদাবাজির তথ্য পেয়েছে তদন্তকারী কর্মকর্তারা। আমরা যে সম্ভাব্য কারণগুলো এবং এখানে যারা জড়িত ছিল তারা ব্যতীত আর অন্য কেউ আছে কিনা সেটাও আমরা তদন্ত করে দেখছি। আশা করি তদন্ত শেষে এগুলো বিস্তারিত জানা সম্ভব হবে। গত 6 মাসের পরিসংখ্যান আমরা দেখছি ডিএমপিতে গড়ে প্রায় প্রতি মাসে 70টির মতো চাঁদাবাজির ঘটনা রেকর্ড করা হয়। এখানে চাঁদাবাজি শুধুমাত্র এককভাবে চাঁদাবাজি না, হয়তো অন্য কোনো মামলায় চাঁদাবাজির সেকশন থাকলে সেটাও কিন্তু চাঁদাবাজির মামলা হিসেবে আমরা ধরেছি। সাবেক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত আহ্বায়ক রিয়াদের একটি ব্যাংক অ্যাকাউন্টেই কোটি টাকা লেনদেনের তথ্য পেয়েছে পুলিশ। 5 আগস্টের পর অসচ্ছল পরিবারে বেড়ে ওঠা এ যুবকের আঙ্গুল ফুলে কলাগাছ হওয়ার সংবাদ গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। চাঁদাবাজি ও অপকর্ম ঠেকাতে কেন্দ্রীয় কমিটি ছাড়া দেশের সকল কমিটি স্থগিত করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা। জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলায় অভিযোগ গঠনের আদেশ 6 আগস্ট দেয়া হবে। আজ ট্রাইব্যুনালে আসামি পক্ষের আইনজীবীদের শুনানির পর এই দিন ধার্য করেন আদালত।
এর আগে সকালে এই মামলায় গ্রেফতারকৃত আসামি রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরীফুল ইসলাম, পুলিশের এএসআই আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র রায় ও ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরীকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। 3 আসামির পক্ষে গতকাল তাদের আইনজীবীরা বক্তব্য রাখেন। মামলায় মোট আসামি 30 জন, 24 জনকে পলাতক ঘোষণা করে বিচার কাজ শুরু করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। এনসিপির অনুরোধে জুলাই অভ্যুত্থান স্মরণে 3 আগস্টের ছাত্র সমাবেশ শহীদ মিনারের পরিবর্তে শাহবাগে করার সিদ্ধান্ত নিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। তিনি বলেন, যথাযথ নিয়ম মেনেই শহীদ মিনারে সমাবেশের অনুমতি পেয়েছিল ছাত্রদল, তবে এনসিপি বারবার অনুরোধ করায় উদার সংগঠন হিসেবে ছাত্রদল এনসিপির চাওয়াকে সম্মান দেখিয়েছে। ছাত্রদলের বিরুদ্ধে নানা ধরনের অপপ্রচারের পরও সৌহার্দ্য বজায় রাখার স্বার্থে সমাবেশের স্থান পরিবর্তন করা হয় বলে জানান ছাত্রদল সভাপতি। পরে একই স্থানে বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদকের সুস্থতা কামনা করে এক মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। সেখানে রাখা বক্তব্যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ছাত্রদলের সুনাম নষ্ট করার জন্য এই সংগঠনের বিরুদ্ধে একটি গোষ্ঠী উদ্দেশ্যমূলকভাবে অপপ্রচার চালাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভৌগোলিক বাস্তবতায় এককভাবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ডাকসু নির্বাচনে নিশ্চিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে পারবে না বলে মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন প্রকল্প পরিচিতি শীর্ষক সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন। জানান, আইনশৃঙ্খলা বাহিনী সহ ছাত্র সংগঠনগুলোর সাথে প্রতিনিয়ত যোগাযোগ বজায় রাখছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। সকলের সহযোগিতায় প্রশাসন নিরাপত্তা নিশ্চিতের চেষ্টা করে যাচ্ছে বলেও জানান তিনি। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও আবাসিক সুবিধা নিশ্চিতে ভৌত অবকাঠামো উন্নয়নে 5 বছর মেয়াদী 2800 কোটি টাকার প্রকল্প তুলে ধরা হয়। জাতীয় নাগরিক কমিটি এনসিপি সব সময় জুলাই আন্দোলনে শহীদ পরিবারের পাশে আছে বলে মন্তব্য করেছে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। দুপুরে নরসিংদী ক্লাবে শহীদ পরিবারের সদস্যদের সাথে দেখা করে একথা বলেন নাহিদ ইসলাম। এ সময় শহীদ পরিবারের নানা অভিযোগ শুনেন তিনি। এদিকে কিছুক্ষণের মধ্যে নরসিংদীতে পথসভা ও সমাবেশে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতাদের অংশ নেয়ার কথা রয়েছে। শহরে কয়েক কিলোমিটার পদযাত্রা শেষে নরসিংদী পৌরসভার সামনে পথসভা অনুষ্ঠিত হবে। এরপরে সাভারে আশুলিয়ায় পথসভা করবে এনসিপি। জাতীয় নাগরিক পার্টির কর্মসূচির খবর জানতে যাচ্ছি নরসিংদীতে। সেখানে আছেন সহকর্মী নূর হোসেন, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। নূর, এনসিপির পদযাত্রা ও পথসভার সম্পর্কে কি তথ্য আছে আপনার কাছে? কাকলি, জাতীয় নাগরিক পার্টির যে পদযাত্রা সেটি নরসিংদীর যে জেলখানা মোড় রয়েছে সেই মোড় থেকে শুরু হয়েছে। সেই মোড় থেকেই জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক যিনি রয়েছেন জনাব নাহিদ ইসলাম, তার নেতৃত্বে এবং মুখ্য সংগঠক উত্তরাঞ্চলের যিনি সার্জিস আলম, এই 2 জনের নেতৃত্বে আজকের এই নরসিংদীর যে পদযাত্রা সেই পদযাত্রাটি তারা শুরু করেছেন কিছুক্ষণ আগে, এবং এটি এখন নরসিংদীর যে মূল শহর সেই শহরের যে সড়কগুলো রয়েছে সেই সড়কগুলো প্রদক্ষিণ করছে এবং এই সড়কের বিভিন্ন জায়গায় নেতাকর্মী সহ সাধারণ মানুষ যারা রয়েছেন তাদের সঙ্গে দেখা করছেন, তাদের সঙ্গে কথা বলছেন, কুশল বিনিময় করছেন এবং একটু পরেই এখান থেকে এই সড়ক হয়েই পদযাত্রাটি এগিয়ে যাবে হচ্ছে নরসিংদীর যে পৌরসভা পার্ক রয়েছে সেই পৌরসভা পার্ক, এবং সেখানেই জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতা যারা এসেছেন তারা সেখানে বক্তব্য দেবেন, পথসভা হবে। আর সেই পথসভায় জাতীয় নাগরিক পার্টির নেতারা নরসিংদী জেলার নেতাকর্মীদের জন্য তাদের যে বার্তা রয়েছে সেই বার্তাটি প্রদান করবেন। এবং আরেকটু যদি বলে রাখি, আজকেই জাতীয় নাগরিক পার্টির যে মাসব্যাপী কর্মসূচি ছিল সেটি অনেকটা শেষ হতে চলেছে। এরপরে সাভারে একটি পথসভা হবে, এরপরে বাকি কয়েকটি জেলায় এখন পর্যন্ত পথসভা বাকি রয়েছে, পদযাত্রা এবং পথসভা বাকি রয়েছে। সেই সময় পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে এবং তখন হয়তো পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে যে কখন ওই জেলাগুলোতে হবে। এর আগে 3 তারিখ জাতীয় নাগরিক পার্টি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বাংলাদেশকে নিয়ে তাদের যে ঘোষণা, বাংলাদেশকে নিয়ে তাদের যে চিন্তা, সেটি স্পষ্ট করে গোটা দেশের মানুষের কাছে তুলে ধরবেন। গোপালগঞ্জে এনসিপি সমাবেশে হামলার ঘটনায় আরও 2টি মামলা হয়েছে। মামলায় আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের 447 জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও
5,000কে আসামি করা হয়েছে। গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক মোহাম্মদ মতিয়ার মোল্লা গত রাতে সন্ত্রাস বিরোধী আইন ও বিস্ফোরক দ্রব্য আইনে এই মামলা করেন। এ নিয়ে গোপালগঞ্জে এনসিপি সমাবেশে হামলা, পুলিশের উপর হামলা, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ ও হত্যার ঘটনায় মোট 14টি মামলা করা হয়। গত 16 জুলাই এনসিপির কর্মসূচিতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকেরা হামলায় 5 জন নিহত হয়। রংপুরের গঙ্গাচড়ার আলদাতপুর বালাপাড়া গ্রামে ধর্ম অবমাননাকে কেন্দ্র করে সনাতন ধর্মাবলম্বীদের বসত বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় 5 জনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। এ ঘটনায় গঙ্গাচড়া মডেল থানায় মামলা করেছেন একজন ভুক্তভোগী। এতে অজ্ঞাতনামা 1000 থেকে 1200 জনকে আসামি করা হয়েছে। পুলিশ ও এলাকাবাসী জানান, গত শনিবার আলদাতপুর গ্রামে এক কিশোর ফেসবুকে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে অবমাননাকর লেখা ও ছবি পোস্ট করে। পরে তাকে আটক করা হয়। সাইবার সুরক্ষা আইনে মামলা করে পরদিন দুপুরে ওই কিশোরকে আদালতের মাধ্যমে সম্মিলিত শিশু পুনর্বাসন কেন্দ্রে পাঠানো হয়। তাকে থানায় নেয়ার পর বিচারের দাবিতে মিছিল সহ উত্তেজিত লোকজন শনিবার রাতে এবং তার পরদিন ওই কিশোরের ও তার স্বজনদের বাড়িতে হামলা ও ভাঙচুর করে। পরে যৌথ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে রংপুরের গঙ্গাচড়ার সনাতন ধর্মাবলম্বীদের বাড়ি ঘরে হামলার ঘটনায় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে সচিবালয়ের এক অনুষ্ঠানে তিনি কথা বলেন। সিলেটের বিশ্বনাথ উপজেলার স্কুল ছাত্র সুমেল হত্যা মামলায় 8 আসামিকে ফাঁসির আদেশ দিয়েছে আদালত। একই সাথে মামলায় 7 জনকে যাবজ্জীবন দেওয়া হয়। দুপুরে সিলেটের অতিরিক্ত দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক সৈয়দা আমিনা ফারহিন এ রায় দেন। 2021 সালের 1 মে উপজেলার রাস্তায় পাশ দিয়ে মাটি কাটা নিয়ে চৈতন্যনগর গ্রামের সাইফুল আলম ও নজির উদ্দিনের মধ্যে সংঘর্ষের সময় স্কুল ছাত্র সুমেল আহমদ শুকুর গুলিবিদ্ধ হয়ে মারা যায়। এ ঘটনায় 3 মে নিহতের চাচা ইব্রাহিম আলী বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। এদিকে দুপুরে পিরোজপুরে হত্যা মামলায় 3 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। দুপুরে জেলা ও দায়রা জজ মোহাম্মদ মুজিবুর রহমান এই আদেশ দেন। টানাবৃষ্টি ও পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পাওয়ায় রাঙামাটির ঝুলন্ত সেতুতে পানি উঠেছে। পর্যটন কর্পোরেশন জানায়, বৃষ্টি ও পাহাড়ি ঢলে গত কয়েকদিন ধরেই কাপ্তাই হ্রদের পানি বাড়তে থাকে। হ্রদের পানি বাড়ায় মঙ্গলবার সকাল থেকে হ্রদের পানি পাটাতন স্পর্শ করে। পানি আসা অব্যাহত থাকায় আজ সকাল পর্যন্ত 4 ইঞ্চি পানিতে ডুবে যায় রাঙামাটির পর্যটনের আইকন ঝুলন্ত সেতু। ঝুঁকি এড়াতে পর্যটন কর্পোরেশনের পক্ষ থেকে সেতুতে দর্শনার্থীদের ওঠার ক্ষেত্রে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। রাষ্ট্রের সংবেদনশীল প্রতিষ্ঠান ও জাতীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে একটি বিশেষ দেশ আধিপত্য বিস্তার করেছে বলে মন্তব্য করেছেন শিক্ষা উপদেষ্টা CR আবরার। দুপুরে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আমরা শুনেছি এবং সেটা মোটামুটিভাবে নিশ্চিত যে এই তথ্যগুলো সত্য, যে বিশেষ দেশ থেকে তারা প্লেনে চড়ে এসে তারা এখানে ইন্টারন্যাশনাল 2 দেশের মধ্যে এগ্রিমেন্ট তারা সই করিয়ে নিয়ে যেতেন, যেটা মন্ত্রণালয়ের কোনো সেখানে তথ্য তাদের কাছে ছিল না। কি বিষয়ে সেই বিষয়টা সই করা হলো? এরকম বেশ কতগুলো চুক্তি সেখানে মোটামুটিভাবে দাসত্বের চুক্তি আমাদেরকে স্বাক্ষর করা হয়েছিল। খালেদা জিয়া সুস্থ আছেন, আগামী নির্বাচনে অংশগ্রহণ করবেন বলে জানিয়েছেন বিএনপি ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু। দুপুরে ফেনীর এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। কেয়ারটেকারের ভিতরে বলা আছে 90 দিনের নির্বাচন। যদি সুস্থ নির্বাচন হয় ইনশাল্লাহ এখানে বিএনপি জিতবে, এবং যদি ডিসেম্বরের ভিতরে নির্বাচন হয় আশা করি আমাদের দলের নেত্রী ম্যাডামও কিন্তু নির্বাচন করবে। উনি এখন ইনশাল্লাহ একটু সুস্থ আছে। আলুর ন্যায্য মূল্যের দাবিতে সড়কে আলু ফেলে নওগাঁয় মানববন্ধন করেছে কৃষকরা। সকালে নওগাঁ সদর উপজেলা পরিষদের সামনে আলু ফেলে ঘণ্টা ব্যাপী এ কর্মসূচি পালন করেন তারা। ধান গমের মতো আলুর মূল্য সরকার কর্তৃক নির্ধারণের ফলে
প্রতি কেজি আলুতে 17 থেকে 18 টাকা লোকসান হচ্ছে কৃষকদের। ন্যায্য দাম না পাওয়ায় এই কর্মসূচি পালন করে কৃষকরা। নারায়ণগঞ্জের ফতুল্লা লালপুরে জলাবদ্ধতায় স্থায়ী সমাধানের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। সকালে ফতুল্লা প্রেস ক্লাবের সামনে জলাবদ্ধতা নিরসন ও স্থায়ী সমাধানের দাবিতে ঘণ্টাব্যাপী বিক্ষোভ করে সড়ক অবরোধ করে এলাকাবাসী। বিক্ষোভকারীরা জানায়, প্রতি বছরই বর্ষা মৌসুমে বৃষ্টি হলেই জলাবদ্ধতার সৃষ্টি হয়, যার ফলে চরম দুর্ভোগে জীবনযাপন করতে হয় স্থানীয়দের। প্রশাসনের কাছ থেকে শুধু আশ্বাস পেলেই হবে না, স্থায়ী সমাধান চায় তারা। অন্যদিকে জামালপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ভুক্তভোগী এলাকাবাসী। শিডিউল বৃদ্ধির দাবিতে মানববন্ধন করেছে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের মিনি ঠিকাদাররা। দুপুরে বগুড়া শহরের রহমাননগর এলাকায় পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি খায়রুল ইসলামের সভাপতিত্বে বগুড়ার তত্ত্বাবধায়ক প্রকৌশলীর অফিস ঘেরাও করে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে 5টি জেলা পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ঠিকাদাররা। আন্দোলনকারীরা জানায়, তাদের দাবি মানা না হলে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দেন তারা। জনগণের সরাসরি ভোটের মাধ্যমে দেশের মানুষ নিজেদের পছন্দের প্রতিনিধি নির্বাচনের সুযোগ পেলে সত্যিকারের প্রতিনিধিত্ব নিশ্চিত হবে, স্থিতিশীলতা বজায় থাকবে দেশে, বাংলাদেশকে কেউ তাবেদার রাষ্ট্র বানাতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। হুঁশিয়ার করেন, সরকারি ভুল সিদ্ধান্তে দেশে ফ্যাসিবাদ ও উগ্রবাদ মাথাচাড়া দিয়ে উঠতে পারে। বিস্তারিত ইফতেখার রেজার রিপোর্টে। আশুলিয়ায় নারকীয় জুলাই শীর্ষক এ প্রতিবাদ সভার আয়োজন করে ঢাকা জেলা বিএনপি। প্রতিবাদ সভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, নির্দিষ্ট কয়েকজন দেশ পরিচালনা করবে, সেজন্য 15 বছরের আন্দোলন ও জুলাই গণ অভ্যুত্থান হয়নি। বলেন, ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠনের জন্য সেদিন রাস্তায় নেমে এসেছিল এদেশের সাধারণ মানুষ। প্রশ্ন রাখেন অন্তর্বর্তী সরকারের বিচক্ষণতা নিয়েও। বলেন, অন্তর্বর্তী সরকারের ভুল সিদ্ধান্তে দেশে ফ্যাসিবাদ ও উগ্রবাদ মাথাচাড়া দিয়ে উঠতে পারে। শত শহীদদের রক্তের বিনিময় পতিত, পলাতক, পরাজিত, বিতাড়িত ফ্যাসিবাদী অপশক্তি রাষ্ট্র রাজনীতিতে পুনর্বাসিত হওয়ার সুযোগ নিতে ওত পেতে রয়েছে। সরকারের যে কোনো ভুল সিদ্ধান্তে দেশে গণতন্ত্র উত্তরণের যাত্রা পথকে সংকটে ফেলে দিতে পারে। দেশে ফ্যাসিবাদ, উগ্রবাদ, চরমপন্থা মাথাচাড়া দিয়ে উঠতে পারে। কাজেই এই ব্যাপারে আমাদের সকলকে, বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারকে অত্যন্ত সতর্ক থাকতে হবে, থাকা প্রয়োজন। একই সঙ্গে বলেন, দেশে স্থিতিশীলতা থাকলে কেউ তাবেদার রাষ্ট্র বানাতে পারবে না। জনগণকে দুর্বল রেখে রাষ্ট্র রাজনীতি, সরকার কিংবা সংস্কার কোনো কিছুকেই শক্তিশালী এবং টেকসই করা সম্ভব নয়, করা যাবে না। নাগরিকদের রাজনৈতিক ক্ষমতা প্রয়োগ এবং চর্চার মধ্যে দিয়েই রাষ্ট্র রাজনীতি এবং জনগণ শক্তিশালী হয়ে ওঠে। রাষ্ট্রের জনগণ রাজনৈতিক এবং অর্থনৈতিকভাবে শক্তিশালী হয়ে উঠলে ভবিষ্যতে কেউ দেশে ফ্যাসিবাদ কায়েম করতে পারবে না বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। আর দেশকে কেউ তাবেদার রাষ্ট্রেও পরিণত করতে সক্ষম হবে না। তাহলে আলোচনায় রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে বিএনপি মহাসচিব আহ্বান জানান, এমন কোনো কিছু না করতে যাতে গণতন্ত্র ব্যাহত হয় এবং ফ্যাসিস্ট শেখ হাসিনা আবারও দেশে ফেরার সুযোগ পায়। আমাদের ছাত্রদের আত্মত্যাগে, তাদের শহীদের আত্মদানে, আমাদের জনগণের আত্মদানের মধ্য দিয়ে আমরা সেই ভয়াবহ দানবের হাত থেকে মুক্তি পেয়েছি। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, আশুলিয়া, ঢাকা। বিচার ও সংস্কার বাস্তবায়নে নানাভাবে বাধা দেয়া হয়েছে অভিযোগ করে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, যে কোনো মূল্যে জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়ন করা হবে। নরসিংদীতে জুলাইয়ের পথসভায় তিনি এসব কথা বলেন। 3রা আগস্ট সবাইকে শহীদ মিনারে আসার আহ্বান জানান তিনি। বিশ্বজিৎ সাহাকে সাথে নিয়ে রিপোর্ট করেছেন নূর হোসেন। বিচার সংস্কার ও নতুন সংবিধানের দাবিতে জুলাই পদযাত্রার 30তম দিনে নরসিংদী জেলায় পদযাত্রা ও পথসভা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। নরসিংদীর জেলখানা মোড় থেকে শুরু করে শহরের কয়েক কিলোমিটার সড়কে হেঁটে স্থানীয় বাসিন্দাদের খোঁজখবর নেন জাতীয় নাগরিক পার্টির নেতারা। মোড়ে মোড়ে পদযাত্রায় যোগ দেন জাতীয় নাগরিক পার্টির স্থানীয় নেতাকর্মীরা। পরে নরসিংদীর শহীদ তাহমিদ চত্বরে পথসভায় নাহিদ ইসলাম বলেন, সব ষড়যন্ত্র মোকাবেলা করে জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়ন করা হবে।
সরকারে থাকা অভ্যুত্থানের প্রতিনিধি ছাত্র উপদেষ্টাদের বিরুদ্ধে অপপ্রচার চলছে বলেও অভিযোগ করেন নাহিদ ইসলাম। আমাদের 2 জন ছাত্র উপদেষ্টা রয়েছে এবং 2 জন ছাত্র উপদেষ্টাকে নিয়ে সম্প্রতি নানা ষড়যন্ত্র এবং নানা অপপ্রচার চলছে। শহীদ পরিবারের পাশে থাকার আশ্বাস দেন তিনি। নূর হোসেন, এনটিভি নিউজ, নরসিংদী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩৯টি আসনের সীমানা পুনর্নির্ধারণের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার একথা জানান। ভোটার সংখ্যা বিবেচনায় নিয়ে গাজীপুরে একটি আসন বাড়িয়ে বাগেরহাটে একটি কমানোর সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। জাতীয় নির্বাচনের আগে সর্বশেষ আদমশুমারি অনুসারে সীমানা পুনর্নির্ধারণ করে থাকে নির্বাচন কমিশন। এবারও নির্বাচন কমিশনের বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত বিশেষায়িত কারিগরি কমিটি সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের সুপারিশ জমা দিয়েছে। সে আলোকে ৩০০টি সংসদীয় আসনের মধ্যে ৩৯টি সীমানা পরিবর্তিত হচ্ছে। কমিশনার জানান, সীমানা পুনর্নির্ধারণ আইন ২০২১-এর ৬ উপধারা মতে প্রশাসনিক বিন্যাস সহ ৩টি বিষয় বিবেচনায় নিয়ে তারা এই সিদ্ধান্ত নিয়েছেন। আমরা যে সারা বাংলাদেশে যে ঘরে ঘরে গিয়ে যে ভোটার তালিকা করেছি, সেই ভোটার তালিকার ভিত্তিতে সর্বনিম্ন ভোটার সংখ্যা যে জেলা, সেই জেলাটাকে ওনারা ফিক্স আপ করেছেন। আর বেসিক ক্রাইটেরিয়ার মধ্যে তারা দেখিয়েছেন যে 1 আসন বিশিষ্ট জেলা, 1 আসন বিশিষ্ট জেলা যেটি, সেটিকে ভাঙার কোনো সুযোগ নাই। এটাকে 2টা করলে ন্যাশনাল অ্যাভারেজ 4,20,000 চেয়ে অনেক কমে যায়। 2 আসন বিশিষ্ট জেলারও একই অবস্থা, 3 আসন বিশিষ্ট জেলারও একই অবস্থা। গাজীপুরের বিদ্যমান 5টি সংসদীয় আসনের সঙ্গে যুক্ত হয়ে মোট 6টি আসন হবে আগামীর নির্বাচনে। বিপরীতে বাগেরহাটের 4টি আসন থেকে কমে 3টি আসনের সিদ্ধান্ত হয়েছে, কারণ এলাকার ভোটারের গড় অন্য আসনগুলোর চেয়ে কম। সর্বনিম্ন যেটি, এটির আসন কমানোর, আর সর্বোচ্চ যেটি, এটির আসন বাড়ানো, যাতে জাতীয় গড়ের সাথে মোটামুটিভাবে সামঞ্জস্যপূর্ণ হয়। প্রশাসনিক ব্যবস্থা, ভৌগোলিক অখণ্ডতা এবং আদমশুমারি, এই 3টি বিষয়কে গুরুত্ব দিয়ে এই সীমানাটা নির্ধারণ করতে হবে। গড়ে প্রতিটি আসনে ভোটার সংখ্যা হবে 4,20,000। 39টি আসনের মধ্যে পঞ্চগড়, রংপুর, সিরাজগঞ্জ, সাতক্ষীরা, ঢাকা, শরীয়তপুর, নারায়ণগঞ্জ, সিলেট, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী ও চট্টগ্রাম রয়েছে। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। কাঙ্ক্ষিত সময়ের মধ্যে স্বল্পোন্নত দেশে উন্নয়নের জন্য প্রয়োজনীয় কার্যক্রম শেষ করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা তেজগাঁও কার্যালয়ে অনুষ্ঠিত স্বল্পোন্নত দেশ হতে উত্তরণের প্রস্তুতি বিষয়ক উচ্চ পর্যায়ের পর্যালোচনা সভায় তিনি এমন নির্দেশনা দেন। প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে সরকারের বেশ কয়েকজন উপদেষ্টা সহ বিভিন্ন সংস্থার প্রধান এই বৈঠকে যোগ দেন। স্বল্পোন্নত দেশে উন্নীত হওয়ার জন্য বাংলাদেশের প্রস্তুতির বিষয়ে বৈঠকে প্রধান উপদেষ্টাকে অবহিত করা হয়। সভায় 16টি সিদ্ধান্তের অগ্রগতির বিষয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড 4টি, শিল্প মন্ত্রণালয় 3টি, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ 2টি, বাণিজ্য মন্ত্রণালয় 3টি এবং প্রধান উপদেষ্টার কার্যালয় 4টি সিদ্ধান্ত বাস্তবায়নে কাজ করছে। স্বল্পোন্নত দেশে উন্নীত হওয়ার ফলে বাংলাদেশকে যেসব চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে সেগুলো মোকাবেলা করার যেমন প্রস্তুতি নিতে হবে, তেমনি এর ফলে বাংলাদেশের জন্য নতুন নতুন সুযোগও তৈরি হবে বলে উল্লেখ করেন ডক্টর ইউনূস। পুঁজিবাজারে বন্ড ইস্যুতে প্রতারণার অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান তার ছেলে আহমেদ শান ফজলুর রহমানকে আজীবন পুঁজিবাজারে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। পাশাপাশি সালমানকে 100 কোটি ও শানকে 50 কোটি টাকা জরিমানা করা হয়েছে। পুঁজিবাজার নিয়ন্ত্রণ সংস্থা বিএসইসি সভায় তাদের বিরুদ্ধে এসব শাস্তিমূলক সিদ্ধান্ত নেওয়া হয়। সভা পরবর্তী প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আইএফআইসি আমার বন্ড নামে বিজ্ঞাপন দিয়ে প্রতারণার মাধ্যমে বিনিয়োগকারীদের কাছ থেকে টাকা উত্তোলন করেন সালমান এফ রহমান। ওই সময় তিনি ব্যাংকটির চেয়ারম্যান ছিলেন। এছাড়া সালমান পুত্র আহমেদ শান ফজলুর রহমান ছিলেন ভাইস চেয়ারম্যান। এই দুজনের বিরুদ্ধে আর্থিক জরিমানা ছাড়াও ব্যাংকের তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক শাহ আলম সরওয়ারের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া সভায় আইএফআইসি ইনভেস্টমেন্টে তৎকালীন সিইও ইমরান আহমেদকে 5 বছরের জন্য পুঁজিবাজারে সব ধরনের কাজ থেকে নিষিদ্ধ করা হয়।
জাল রেকর্ডপত্র তৈরি করে প্রতারণা ও জাল জালিয়াতির মাধ্যমে ইসলামী ব্যাংকে ৯৫০ কোটি টাকা আত্মসাৎ ও অর্থ পাচারের অভিযোগে নাবিল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের কর্ণধার আমিনুল ইসলাম ও এস আলম গ্রুপের মালিক সাইফুল আলম সহ ৩০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন। এদিকে সকালে দুদকে জিজ্ঞাসাবাদের জন্য হাজির হন সাংবাদিক মুন্নি সাহা। দুদক কার্যালয়ে ব্রিফিংয়ে সংস্থাটির মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন জানান, দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি দায়ের করা হয়েছে। মামলায় এস আলমের চেয়ারম্যান সাইফুল ইসলাম মাসুদের স্ত্রী ফারজানা ও ইসলামী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মনিরুল মাওলাকে আসামি করা হয়েছে। এছাড়া এস আলম, ইসলামী ব্যাংক ও নাবিল গ্রুপের শীর্ষ কর্মকর্তাদেরও আসামি করা হয়েছে। এছাড়াও সাবেক ভূমি মন্ত্রী সহ সাইফুর রহমান সহ ২৭ জনের নামে ১৫ কোটি টাকা ঋণ জালিয়াতির মামলা করেছে দুদক। প্রতারণা ও জাল জালিয়াতির মাধ্যমে কোনোরূপ পণ্য ক্রয় বিক্রয় না করে ৯৫০ কোটি টাকার ভুয়া ডিল সংক্রান্ত রেকর্ডপত্র সৃজন করে তা ব্যবহার করত ইন্ডাস্ট্রিজের কর্ণধার জনাব আমিনুল ইসলাম, জনাব মোহাম্মদ শাহ আলম, ব্যবস্থাপনা পরিচালক নাবিল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের বিরুদ্ধে মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ৩১ জুলাইয়ের মধ্যেই জুলাই সনদ প্রস্তুত করতে চায় কমিশন। তবে নারী প্রতিনিধিত্ব সনদ বাস্তবায়ন প্রক্রিয়া সহ বেশ কিছু বিষয়ে এখনও ঐকমত্যে পৌঁছাতে পারেনি রাজনৈতিক দলগুলো। কমিশনের দ্বিতীয় ধাপের ২২তম দিনে বৈঠকের পর ব্রিফিংয়ে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ জানান, ৫% আসনে প্রার্থী হিসেবে নারীদের মনোনয়ন দিতে একমত বিএনপি। ৫ আগস্টের মধ্যে জুলাই ঘোষণাপত্র না দিলে ফ্যাসিবাদ বিরোধী শক্তি ও জনগণকে সাথে নিয়ে ঘোষণাপত্র প্রকাশ করবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন। বলেন, এ ব্যাপারে সরকারকে এক বিন্দু ছাড় নয়। এ সময় জামায়াতে ইসলামী নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, নারীদের আসন ৫০ থেকে ১০০-তে উন্নীত করার ব্যাপারে একমত জামায়াত। তবে ভোট পিআর পদ্ধতিতে করার দাবি জানান তারা। জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার দাবি জানান এনসিপি ও জামায়াতে ইসলামী। ৫ আগস্ট ঘিরে কোনো নিরাপত্তার শঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। আর রাজধানী জুড়ে বিশেষ প্রয়োজনে বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে বলেও জানান তিনি। দুপুরে সচিবালয়ে এসব বলেন তিনি। রিপোর্ট করছেন রকনউদ্দিন। ২৯ জুলাই থেকে ৮ আগস্ট অর্থাৎ ১১ দিন বিশেষ অভিযান পরিচালনা করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। বুধবার সচিবালয়ে এই অভিযানের কারণ সম্পর্কে সাংবাদিকরা জানতে চান স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে। এটা পুরা বাংলাদেশের না, এটা ডিএমপির একটা অভিযান। বিভিন্ন সময়ে বিভিন্ন প্রয়োজনে বিভিন্নটা করা হয়। ৫ আগস্ট ধরে কোনো ধরনের কোনো নিরাপত্তার কোনো সমস্যা নেই, সব কিছু আল্লাহ দিলে ভালোভাবে। রংপুরের গঙ্গাচড়ার ঘটনায় দোষীদের আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি। এর আগে তবলিগ জামাতের দুই পক্ষের সাথে বৈঠক শেষে রংপুরের ঘটনা নিয়ে কথা বলেন ধর্ম উপদেষ্টাও। ধর্ম নিয়ে কটাক্ষ, বক্রোক্তি, ব্যঙ্গোক্তি, এটা আমাদের দেশে বহুকাল যাবৎ এটা ফ্যাশনে পরিণত হয়েছে। এটাকে আমরা নিরুৎসাহিত করি এবং যে কোনো ধর্ম যিনি কটূক্তি করেছেন ওনাকে আইনশৃঙ্খলা বাহিনী ওনাকে গ্রেপ্তার করেছে। এর প্রতিক্রিয়া হিসেবে যে সনাতন ধর্মের সদস্যদের উপর যে হামলা, এটা তো আইন হাতে নেওয়ার মতোই, আমরা এটা চাচ্ছি না। এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, কেউ যদি স্পেসিফিকলি মামলা করেন ওনারা তখন কারা হামলাকারী তাদেরকে চিহ্নিত করবেন। আর আগামী বছর বিশ্ব ইজতেমা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে মাওলানা সাদ ও মাওলানা জুবায়ের পন্থীদের সাথে বৈঠকে ৭ সদস্যের কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। কমিটিতে দুই পক্ষ থেকে ৪ জন আর সরকার থেকে ৩ জন থাকবেন। সমস্যা চিহ্নিত করে সমাধানে কাজ করবে কমিটি। বিশ্ব ইজতেমা 2 ধাপে নাকি 1 ধাপে হবে তাও কমিটি ঠিক করবে বলে জানান ধর্ম উপদেষ্টা। গত বছর একটা হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, এরকম পরিস্থিতি যাতে আগামী দিনে না হয়, পুনরাবৃত্তি না ঘটে, এ ব্যাপারে আমরা উভয় পক্ষের সহযোগিতা চেয়েছি। রকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা।
বিচার বিভাগে রাজনৈতিক সরকারের খানিকটা প্রভাব অস্বাভাবিক কিছু নয় বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। বিকেলে রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে সরকারি অ্যাটর্নি সার্ভিস অধ্যাদেশ 2025-এর খসড়ার ওপর মতবিনিময় সভায় এ মন্তব্য করেন তিনি বলেন, নিম্ন আদালতগুলোতে সরকারি উকিল হয়েও অনেকে টাকা খেয়ে বিরোধী হয়ে কাজ করে, তবে সরকারি অ্যাটর্নি সার্ভিস অধ্যাদেশ 2025-এর মাধ্যমে তা দূর হবে। তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার আইন করলেও পরে রাজনৈতিক সরকার তা বাতিল করে, তাই আইন চূড়ান্তের পূর্বে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করা হবে। এবারে এই রাষ্ট্র মেরামতের সুযোগ যদি হাতছাড়া হয়, আগামী কয়েক দশকে এই সুযোগ আর আসবে না বলেও মন্তব্য করেন আইন উপদেষ্টা। বাংলাদেশের প্রেক্ষাপটে পিআর বা সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি এখনই প্রাসঙ্গিক নয়, তবে দেশে যে সংকট ক্রমশ ঘনীভূত হচ্ছে তা থেকে মুক্তির সহজ পথ হবে দ্রুততম সময়ে জাতীয় নির্বাচনের ঘোষণা দেয়া এবং এই সরকারে যেন নিজেদের প্রস্থানকে সহজ করে। রাজধানীতে ডেমোক্রেসি ডায়াসে এক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। হাসান মাহমুদের রিপোর্ট। গণতান্ত্রিক উত্তরণ, অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ ও সংখ্যানুপাতিক নির্বাচন সহ সমসাময়িক প্রসঙ্গ নিয়ে আয়োজিত এই সেমিনারে উঠে আসে দেশের বর্তমান রাজনীতির নানা প্রসঙ্গ। চলমান নানা তর্ক বিতর্কের মধ্যে দ্রুততম সময়ে জাতীয় নির্বাচনকেই প্রাসঙ্গিক বলছেন বক্তারা। একটি সুষ্ঠু নির্বাচন আয়োজনের সাথে সম্পৃক্ত প্রতিটি বিষয়ে যে সংস্কারগুলো করা প্রয়োজন সেটিকে এগিয়ে নিয়ে যাওয়া কিন্তু ওনাদের মূল ম্যান্ডেট। যদি আপনি মনে করেন আপনার নিয়োগকর্তার পক্ষে আপনি কাজ করবেন, তাহলে সেই সরকার কিন্তু নিষ্ক্রিয় হলো না। এই রকম মনোভাব যদি পরিষ্কার না হয়, তাহলে এইটার ভিতর দিয়ে এই সরকারের সমস্যা হবে। তত্ত্বাবধায়ক সরকার তাদের প্রত্যেকের একটা নিষ্ক্রমণ পথ ছিল, এক্সিট পলিসি যেটাকে বলে। আপনি লক্ষ্য করে দেখেন, বর্তমানে আমি যে ইম্পাস অবস্থার, অচলাবস্থার কথা বলছি, তার মধ্য থেকে বেরিয়ে আসতে গেলে নির্বাচন ছাড়া আর কোনো উপায় নেই, এবং সেই নির্বাচন হলেই যে সবকিছু ভালো হয়ে যাবে সেটাও কিন্তু ভাবার কারণ নেই। সংখ্যানুপাতিক নির্বাচনের বিভিন্ন ইতিবাচক দিক থাকলেও বাংলাদেশের প্রেক্ষাপটে তা গ্রহণযোগ্য নয় বলে মনে করেন বক্তারা। আমি বলবো যে পিআর সিস্টেম একটা নৈর্ব্যক্তিক একটি ভোটিং প্রক্রিয়া, এইটা বাংলাদেশের মানুষের যে গতি প্রকৃতি, চরিত্র এবং যে সাইকোলজি, তার সঙ্গে কিন্তু কখনো খাপ খাবে না। আপনি মাঠে ময়দানে আন্দোলন করেন, ঠিক আছে, গণতান্ত্রিক অধিকার, কিন্তু সরকারকে ফেলে দেওয়ার জন্য নানা কায়দা করা এটা ঠিক হবে না আবার, কারণ ইট ইজ ইউর গভর্নমেন্ট। বাংলাদেশের পার্সপেক্টিভ আর অন্য দেশের পার্সপেক্টিভ এক না। এই সরকারটা বেশি হওয়াতে প্রথম 2 মাস 2.5 মাস ইউনূস সরকারের যে অবস্থান ছিল, আজকে যে কেউ বলতে পারবে ইউনূস সরকারের অবস্থান তা না। চিকিৎসক, শিক্ষক, সাংবাদিক, প্রকৌশলী, ব্যবসায়ী সহ বিভিন্ন পেশার প্রতিনিধিরা সেমিনারে অংশ নেন। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইসি মূল্যসূচকে ইতিবাচক প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। এ সময় 253 কোম্পানির দর বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে টাকার অঙ্কে বেড়েছে লেনদেনের পরিমাণ। বুধবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্সে 53.73 পয়েন্ট বেড়েছে, সূচক দাঁড়িয়েছে 5,352 পয়েন্টে। এছাড়া ডিএসইর অপর সূচক ডিএসইএস 7.05 পয়েন্ট বেড়ে 1,154 পয়েন্ট এবং ডিএস30 সূচক 21.22 পয়েন্ট বেড়ে 2,065 পয়েন্টে অবস্থান করেছে। আজ ডিএসইতে 743,16,12,000 টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। ডিএসইতে মোট 398টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে 253টি কোম্পানির বিপরীতে 67টি কোম্পানির দর কমেছে। পাশাপাশি 78টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর ছিল অপরিবর্তিত। এশিয়া কাপের প্রস্তুতির জন্য নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ, তবে আনুষ্ঠানিক ঘোষণা আসতে আরও 2-3 দিন অপেক্ষায় থাকতে হবে। এই সিরিজের আগে ক্রিকেটারদের আচরণবিধি নিয়ে কর্মশালা আয়োজন করতে চায় বিসিবি। এনটিভিকে দেয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু। মমিনুর রিপনের রিপোর্ট।
এশিয়া কাপের আগে আন্তর্জাতিক ম্যাচের শূন্যতা কাটাতে বড় কোনো দল পায়নি বিসিবি। শেষ ভরসা হয়েছিল নেদারল্যান্ডস ও নেপাল। প্রস্তুতিতে অপেক্ষাকৃত শক্ত প্রতিপক্ষ চায় বাংলাদেশ, তাই সামর্থ্য আর অভিজ্ঞতা এগিয়ে থাকায় শেষ পর্যন্ত আইরিশদেরই আমন্ত্রণ জানাবে বিসিবি। আগস্টের শেষ সপ্তাহে মাঠে গড়াবে 3 ম্যাচের টি-20 সিরিজ। আমাদের গ্যাপটা হয়ে গেছে বিকজ অফ ইন্ডিয়া ডেফার করে দিয়েছে ইয়েতে, তো সুতরাং এখানে টেস্ট প্লেইং কান্ট্রি পাওয়া যাচ্ছে না। তো আমরা তখন সেকেন্ড চিন্তা করে দেখলাম যে নেদারল্যান্ড বা নেপাল এরাও তো কম্পিটিটিভ ক্রিকেট খেলছে, তো সুতরাং সেই জন্যে যোগাযোগ করা হয়েছে। আমরা খুব রিসেন্টলি একটা আউটকাম পাবো, হলে আমরা কিছু তাদের সাথে একটা এটা আমাদের জন্য প্র্যাকটিস ম্যাচ হবে। তার আগে ক্রিকেটারদের জন্য আচরণবিধি কর্মশালার আয়োজন করবে বিসিবি। সম্প্রতি পেসার তাসকিন আহমেদের বিরুদ্ধে স্পর্শকাতর বিষয়ে অভিযোগ ওঠার পর ক্রিকেটারদের মানসিক উন্নতির জন্য এই ব্যবস্থা করেছে বোর্ড। এইসব সোশ্যাল ইস্যু, এইসব প্রবলেম টু অ্যাডভাইস দ্য প্লেয়ার, ডিসকাস উইথ দেম অ্যান্ড অ্যাডভাইস দ্য প্লেয়ার এটা পরিহার করবে কিভাবে, অ্যান্ড তাদের রেসপন্সিবিলিটি টুয়ার্ডস দ্য সোসাইটি। তো এবার প্রথমবারের মতো এটা অ্যাকচুয়ালি ক্লাসটা নিবে আমিনুল ইসলাম প্রেসিডেন্ট নিজে। এশিয়া কাপের আগে লিটনদের পুরোপুরি প্রস্তুত দেখতে চান এই বোর্ড পরিচালক। মমিনুর রিপন, এনটিভি নিউজ, ঢাকা।